কেটিভি অরিজিনালস। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও হাজির হয়ে গেছি জেলার বিভিন্ন খবর নিয়ে আমাদের এই জেলার বুলেটিনে। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। তাহলে শুরু করি। ওয়েদারের খবর দিয়ে শুরু করি, কারণ কুয়াশার দাপট কাটিয়ে ফুরফুরে বসন্তের হাওয়া এসে লাগছে গায়ে। হ্যাঁ, মাঘের শেষ লগ্নে ভোররাত থেকেই শীতের আমেজে মিশেছে বসন্তের হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। পরবর্তী 3 দিনে রাতের তাপমাত্রা একই থাকবে। সরস্বতী পুজোর আগে ফের শীতের ঠান্ডা অনুভব করতে পারে বঙ্গবাসী। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত হবে না, তবে বৃষ্টি হতে পারে বীরভূম এবং নদিয়াতে। বাকি জেলাতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা মহানগরে। হাওয়া অফিস বলছে, আগামী 3 থেকে 4 দিন সেভাবে আবহাওয়ার বদলের কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকছে আবহাওয়া। সকালের দিকে শহরের দৃশ্যমানতা কমবে কুয়াশার জন্য। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি। তবে শীত থাকুক আর না থাকুক, ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত। কলকাতা সহ বিভিন্ন জেলায় বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা। তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। এরপর যে ঘটনা দেখাবো, 2 ভাইয়ের মধ্যে বিবাদ এবং তার মধ্যে লাগলো রাজনীতির রং। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে বিবাদ যা গড়ালো রাজনীতি পর্যন্ত। আর সেই জেরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের জেরে উভয় পক্ষের মোট 10 জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন ছোট ভাই তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ মোট 7 জন তৃণমূল কর্মী। অপরদিকে 3 জন আহত হয়েছেন বিজেপির। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বাতানলের চকজলাল এলাকার রায় পরিবারের ছোট ভাই উজ্জ্বল রায় স্থানীয় বাতানল গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি, আর তারই বড় ভাই বিকাশ রায়, তিনি বিজেপি করেন। তাদের যাতায়াতের জন্য পঞ্চায়েত থেকে উভয় পক্ষের কিছুটা জায়গা নিয়ে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। অভিযোগ যে সেই সিদ্ধান্ত না মেনে বিজেপির কর্মী বিকাশ রায় সেই রাস্তার মাটি কেটে জমিতে ধান শুইয়ে দেন। পাল্টা অভিযোগ, তারই বড় ভাই তথা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়, ঘরের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়, আর তাতেই আগুন ছড়িয়ে গিয়ে তার বসত বাড়ির একাংশ পুড়ে গিয়েছে। সব মিলিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পঞ্চায়েত সদস্যকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হুগলির খবর দিই। সামনেই লোকসভা ভোট, কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর সেই জায়গায় দাঁড়িয়ে হুগলি জেলাতে বিজেপির মধ্যে বাড়ছে অস্বস্তি। কারণ এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে কি লেখা রয়েছে জানেন? কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। হ্যাঁ, এমনটাই লেখা রয়েছে পোস্টার। এবং তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই, একথার নিচে বন্ধনীতে লেখা রয়েছে, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে এমন পোস্টার। আর এই পোস্টার পড়ার পরেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। এরপর যে খবর দেব, পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জয়নগরের 22 গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের এই ঘটনা। সেই ছবি এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, যেখানে খোলাখালি হাট থেকে মোস্তাফা শেখের বাড়ি পর্যন্ত পথশ্রীর 1100 মিটার পিচের রাস্তা নির্মাণ করা হয়েছে। অর্থ বরাদ্দ হয়েছিল 31,75,998 টাকা। রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে। দূর থেকে দেখলে মনে হবে না যে পিচের রাস্তা খুব সুন্দর। রাস্তা তৈরি করার পরেই প্রকাশ্যে এলো রাস্তার আসল চেহারা। মাটির ওপরেই দেওয়া হয়েছে পাতলা পিচের আস্তরণ। হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে এই রাস্তার পিচ। রুটির মতন টুকরো টুকরো পিচ হাতে করে তোলা যাচ্ছে রাস্তা থেকে পিচের এই আস্তরণকে। আর যা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। জয়নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা রায় মণ্ডল বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। আসুন এরপর যে খবর দেব, 2019 সাল থেকে স্কুলের ছাউনি নেই ডাইনিং হলে। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর বাধ্য হয়েই বিদ্যালয়ের বারান্দার মেঝেতেই বসে মিড ডে মিলের
খেতে হচ্ছে। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে খুদে পড়ুয়াদের, এবং যে ছবি দেখাচ্ছি এইভাবেই খাচ্ছে সেখানকার পড়ুয়ারা দীর্ঘদিন ধরে। এই অবস্থায় রয়েছে। 2018 সালে নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছিল নামখানা ব্লকের উত্তর শিবপুর তিলোত্তমা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে বিদ্যালয়টিকে রঙিনভাবে সাজিয়ে তোলাও হয়েছিল। সমগ্র বিদ্যালয়ের দেওয়াল জুড়ে রয়েছে শিক্ষামূলক আঁকা। তবে ব্লকের অন্যতম আকর্ষণীয় এই বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন পড়ুয়ারা। 2019 সালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এই বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি থেকে শুরু করে সমগ্র সেটটি ভেঙে যায়। বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি না থাকায় সেই থেকেই বিদ্যালয়ের বারান্দার মেঝেতে বসেই মিড ডে মিলের খাবার খেতে হচ্ছে পড়ুয়াদেরকে। বর্ষার সময় ভোগান্তি দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বিদ্যালয়ের তরফে বহুবার বিভিন্ন দফতরে জানিয়েছেন, কিন্তু কোনোভাবেই সুরাহা হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে এভাবে পড়ুয়াদের বারান্দার মেঝেতে বসিয়ে মিড ডে মিলের খাবার পরিবেশন করতে হচ্ছে তাদের। আসি পরের খবরে। উদ্বোধন হওয়ার আগেই বেহাল অবস্থা ঝাড়গ্রামের কারিগরি হাটে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, জরাজীর্ণ অবস্থা বিল্ডিংয়ের। চুরি হয়ে গিয়েছে বহু আসবাব সামগ্রী। উন্নয়নের নামে কাটমানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঝাড়গ্রামের 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কারিগরি হাটের কাজ শুরু হয় 2013 সালে। এই বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে, তারপর থেকেই কোনো মিটিং, মিছিল বা হাট কিছুই হয়নি। যেখানে কয়েক কোটি টাকা খরচ করে হাটটি বানানো হয়েছিল, দেখলে মনে হয় ভুতুরে বাংলো। পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের তত্ত্বাবধানে বিল্ডিং তৈরি হয়, কাজের দেখাশোনার দায়ভার ছিল, অথচ গোটা বিল্ডিং এর চারপাশে আবর্জনা আগাছায় ভর্তি হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং বিল্ডিং এর মধ্যে তারের ওয়্যারিং, তার সিঁড়ির রেলিং গার্ড, জানালার ফ্রেম, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র সেখান থেকে চুরি হয়ে গিয়েছে। গোটা বিল্ডিং ঘুরলেই বোঝা যাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কিভাবে তাণ্ডব চালিয়েছে সেখানে। 3 তলা বিশিষ্ট কয়েক কোটি টাকা খরচ করে এই বিল্ডিং হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবেই বিল্ডিংটি আজ ভুতুরে বাংলোয় পরিণত হয়েছে। এরপর যে খবর দেব, ধান বা সর্ষের মতন ফসল নয়, এবার রুদ্রাক্ষ গাছ চাষ করে নতুন আয়ের পথ বেছে নিল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বনবস্তির বাসিন্দারা। ব্লকের সাতালি, দলসিংপাড়ার একাধিক বনবস্তিতে বর্তমানে অন্যান্য ফসলের পাশাপাশি রুদ্রাক্ষ গাছ চাষ করছেন কৃষকরা। অন্যান্য ফসল চাষের চেয়ে 5 গুণ বেশি আয় এই রুদ্রাক্ষ চাষে, এমনটাই দাবি করেছেন কৃষকরা, যার কারণে এই সিদ্ধান্ত। এবং মূলত ভারতের পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া এই গাছটিকে এবার বনবস্তিতে লাগিয়ে লাভের মুখ দেখতে চাইছেন কৃষকরা। তাদের কথায় ফসল চাষে হাতির ভয় রয়েছে, হাতি জঙ্গল থেকে এসে ফসল নষ্ট করে দেয়। তবে এই রুদ্রাক্ষ গাছ চওড়া, তেমনি লম্বাও, ফলে হাতি তা সহজে ভাঙতে পারে না। একটা গাছ বড় হতে প্রায় 5 বছর সময় লাগে, তেমন কোনো পরিচর্যারও দরকার পড়ে না। কৃষকদের দাবি, একটি গাছ থেকে প্রায় 20 থেকে 21 কেজি রুদ্রাক্ষ পাওয়া যায়, যা প্রতি কেজি 25 টাকা করে বিক্রি হয়। ফলে এই রুদ্রাক্ষ চাষেই লক্ষ্মী লাভ হওয়ায় খুশি কৃষকরা। জলপাইগুড়ির খবর দিই। রেড ব্যাংক চা বাগান দীর্ঘদিন ধরেই সেখানে প্রায় 20 বছর বন্ধ ছিল, এবং কর্মকাজ সেখানে হারিয়েছিলেন হাজার হাজার চা শ্রমিকরা। রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে সেই চা বাগান খুলে গিয়েছে। হাসি ফুটেছে চা শ্রমিকদের মুখেও, পেটের জ্বালা মিটেছে তাদের রাজ্য সরকারের তৎপরতায়। চোখে স্বপ্ন ছিল একটা ঘরের। অবশেষে রাজ্য সরকারের চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে চা বাগানের 562টি পরিবার পেতে চলেছে পাকা ঘর। এই সুখবর পাওয়ার পরেই খুশি সেখানকার চা শ্রমিকরা। 20 ফুট বাই 20 ফুট দৈর্ঘ্য প্রস্থে তৈরি হচ্ছে শ্রমিকদের জন্য ঘর, যার মধ্যে রয়েছে 2টি বেডরুম, একটি কিচেন রুম এবং একটি হল রুম, টয়লেট। রেড ব্যাংক চা বাগানের ফ্যাক্টরির পাশেই গড়ে উঠছে চা শ্রমিকদের জন্য আবাস। জোর কদমে চলছে কাজ। আবাসের কাজ শেষ হলেই বাগানের শ্রমিকদের হাতে ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি চা শ্রমিকদের আবাসন প্রকল্প চা সুন্দরীর নিয়মে বদল আনার কথা ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর ফলে চা সুন্দরী প্রকল্পে এবার থেকে আর রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে না, তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের ধাপে ধাপে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে। তবে যেসব বাড়ি ইতিমধ্যেই তৈরির কাজ শুরু হয়ে গেছে তা যদিও শেষ। আজকের মতন জেলার বুলেটিন এখানেই শেষ করছি। তবে আমাদের এই জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত তাই প্রয়োজন, অবশ্যই জানান। আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ফলো করতে থাকুন। আর অবশ্যই আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে নজর রাখুন অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।